হিন্দি বিষয়টা ভালোভাবে জানতে গেলে হিন্দির যে শব্দ তার প্রকারভেদ কত প্রকার, অর্থাৎ শব্দর রূপ যেটাকে বলে সেটি সম্বন্ধে জানা তোমার ভীষণ জরুরি। কারণ এগুলি না জানলে পরবর্তী হিন্দি ক্লাসগুলি বা এসএসসি জিডিতে যে সমস্ত হিন্দি আসে সেই সমস্ত হিন্দিগুলি তোমার জন্য ভীষণভাবে অসুবিধা হবে। তাই আজকের বেসিক ক্লাসে তুমি অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং আমি যেগুলি বলবো সেগুলি তুমি নোট ডাউন করে রাখবে, যাতে ভবিষ্যতে তোমার কিন্তু সুবিধা হয়। দেখো, ক্লাসগুলি সিরিয়াস করলে তবেই ভালো। যদি তোমরা ক্লাসগুলি বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট না করো তাহলে হয়তো আমরা ক্লাসগুলি কন্টিনিউ করতে পারবো না। তাই অবশ্যই ক্লাসটা একবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তোমার মতামত জানাবে। আজকে আমরা শিখবো শব্দ। ইয়েস, শব্দ। শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে কতগুলি বর্ণকে পাশাপাশি সাজালে যদি কোনো অর্থবহ মিনিং হয়, অর্থ হয়, তাহলে সেটাকে শব্দ বলা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সোজা ভাষায় এখানে আমি একটি শব্দ লিখেছি, শব্দ বর্ণ की सार्थक समूह को शब्द कहती है। তাহলে বুঝতে পারলে যে অক্ষর মিলে অক্ষর কতগুলো অক্ষর মিলে শব্দ হয়, কতগুলি শব্দ মিলে কি হয় আমাকে একটু শূন্যস্থানে জানাবে। আচ্ছা, এবার বাক যে শব্দের বিভিন্ন প্রকার শব্দ আছে, শব্দের প্রকার অর্থাৎ শব্দ কত প্রকার অর্থাৎ কি কি সেগুলো তোমার জানা দরকার। শব্দ, শব্দের উৎপত্তি, শব্দ কোথায় থেকে উৎপন্ন হয়েছে সেই অনুযায়ী, ইয়েস, উৎপত্তিকে আধার পার, উৎপত্তিকে আধার পার, অর্থাৎ উৎপত্তি হিসাবে শব্দ কোথা থেকে উৎপন্ন হয়েছে বা উৎপত্তি স্থল হিসাবে শব্দকে কতগুলি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে। আচ্ছা, শব্দ লিখিত রূপ যে আছে বা আধার, যে বানাবাট, বানাবাট या रचना के आधार पर শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। শব্দের অর্থ হিসাবে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়। শব্দের রূপ পরিবর্তন के आधार पर শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। তবে সব ভাগগুলো তোমার মনে রাখার দরকার নেই। এই ভাগগুলির মধ্যে কতগুলি কোন ভাগকে কি বলে এবং তাদের যে সংজ্ঞা মোটামুটি কাকে কিরকম বলে উদাহরণগুলি জানা দরকার, কারণ উদাহরণ দিয়ে এসএসসি প্রশ্ন এসেছে। সুতরাং আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে প্রত্যেকটার উদাহরণ আজকে জানার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমাদের আবাসিক কোচিং সেন্টারে বা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে জিকে ক্লাস এবং হিন্দি ক্লাস কন্টিনিউ ফ্রিতে পেতে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে। এছাড়াও বেশি ডিফেন্স লাইনে যে কোনো আপডেট, কোচিং সেন্টার, এই সমস্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই তুমি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো। তার আগে বলি, আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমার জন্য নিয়ে গেছে এক বিশেষ অফার। ইয়েস, মাত্র 17,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এরপরে তোমার থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। ফাইনালে চাকরি পেলে যদি রাজ্য সরকারে পাও 60,000 টাকা, কেন্দ্র সরকারে পেলে 1,00,000 টাকা ডোনেশন দিতে হবে। এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না। তবে হ্যাঁ, যাদের ইডাব্লিউএস আছো এবং ডাব্লিউ এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিশেষ অফার, 60% ডিসকাউন্ট পাবে। এবং যারা রানে ফেল করেছো, রানে বা চেস্টে বাদ গেছো, তাদের জন্য কিন্তু 60% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে। তো যাই হোক, তোমরা কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ আমাদের এসএসসি জিডি ব্যাচ কিন্তু এই মাসের 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং সেখান থেকে প্রথম দিন থেকে হিন্দি অঙ্ক ইংরেজি মানে হিন্দি অঙ্ক সমানভাবে কিন্তু করানো হবে। এবং তাই সেই ক্লাসগুলি তোমার ভীষণভাবে জরুরি, কারণ আমরা আগামী 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করে প্র্যাকটিস করিয়ে প্রত্যেককে 100+, প্রত্যেকে 100+ নম্বর কিন্তু আমরা ধরিয়ে দেব। তাই দেরি না করে তাই তাড়াতাড়ি যোগাযোগ করো। তো চলো, প্রথমত শব্দ শব্দ উৎপত্তি কোথা থেকে উৎপন্ন হয়েছে। শব্দ আমাদের একটা মেন হচ্ছে সংস্কৃত। ইয়েস, সংস্কৃত ভালো করে বোঝো। এই সংস্কৃত শব্দটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো শব্দ আমি তোমাকে বলার আগে বলি, কোনো শব্দ সংস্কৃত 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 থেকে উৎপন্ন হয়েছে। সংস্কৃত ছিল, সরাসরি সংস্কৃতের যে শব্দ ছিল বাংলা হিন্দিতে সেই শব্দ ব্যবহার করা হয়েছে। আবার সংস্কৃতের একটা শব্দ ছিল সেই সময়ের কালে পরিবর্তন হয়ে হিন্দিতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। আবার এই ধরনের শব্দ বলা হয়। আচ্ছা চলো দেখো, উৎপত্তি এইকে আমি এখানে লেখা আছে, প্রথম লেখা আছে তৎসম। ভালো করে দেখো, বাংলায় যদি লিখে এরকম হবে তৎসম। তৎসম শব্দ কাকে বলে জানো? ইয়েস, একদম ঠিক বলেছো। যে শব্দটি, আমি ভালো করে বোঝাই, যে শব্দটি সংস্কৃত থেকে সরাসরি নেওয়া হয়েছে কোনোরূপ পরিবর্তন ছাড়াই তাকে তৎসম শব্দ বলা হয়। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, ভালো করে দেখো, এখানে লেখা আছে যে तत्सम, तत्जोग सम, दो शब्द की मिलकर बना दे जिसकी अर्थ होता है उसके समान अर्थ शुद्ध সংস্কৃত শব্দ जिनकी প্রয়োগ किया जाता है। এখানে ডেফিনেশনটা অত ভালো নেই, আমরা তোমাকে আরেক জায়গায় দেখাই যে ডেফিনেশনটা।
একবারে পরিষ্কার ডেফিনেশন কি, তোমাকে বলা হয়েছে কি, যে শব্দটি সংস্কৃত থেকে সরাসরি নেওয়া হয়েছে কোনো পরিবর্তন ছাড়াই। যেমন ধরে নাও, তোমাকে যদি আমি বলি যে স্যার একটা উদাহরণ দাও, হস্ত, তাহলে হস্ত মানে কি বলতো দেখি? এই যে এখানে শব্দটার ডেফিনেশনটা আছে সুন্দর করে, এই যে এই জায়গাটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। तत्सम शब्द किसे कहते हैं? जो शब्द संस्कृत से के लिए गए, संस्कृत के से युक्त के लिए गए हैं, उन्हें तत्सम शब्द कहते हैं। जैसे भूमि, प्रथम, राष्ट्र आदि এগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের উদাহরণ আমি যদি আরো দেখি, এখানে চলে আসলাম, দেখো তৎসম শব্দ একদম পরিষ্কার কথা, যে শব্দগুলি সংস্কৃত থেকে সরাসরি কোনো পরিবর্তন ছাড়াই নেওয়া হয়েছে তাকে তৎসম শব্দ বলা হয়। যেমন নাসিকা, ইয়েস নাসিকা লিখে রাখো, নাসিকা, যেমন নাসিকা, ঠিক আছে। হস্ত, গ্রীবা, হস্ত, গ্রীবা, এগুলো চক্ষু, এগুলো লিখে রাখো, নাসিকা, চক্ষু, হস্ত, গ্রীবা, এগুলোকে বলা হয় তৎসম শব্দ। তদ্ভব শব্দ কাকে বলা হয়? এই সমস্ত তৎসম শব্দ সময়ের পরিবর্তে, অর্থাৎ সংস্কৃত শব্দ সময়ের পরিবর্তন হয়ে অন্য একটা রূপ গ্রহণ করেছে এবং এবং কি হয়েছে, হিন্দিতে পরিবর্তন হয়েছে, তাকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ তদ্ভব শব্দ এক ধরনের সংস্কৃত শব্দ যেগুলি আর আসল সংস্কৃততে নেই। যেমন একটু আগে পড়লাম আমরা হস্ত, হস্ত বর্তমানে হাত, হস্ত বর্তমানে হাতের রূপ ধারণ করেছে, তাই হাত হলো তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ, তাই হাত হলো তদ্ভব শব্দ, ঠিক আছে। নাসিকা হচ্ছে তদ্ভব শব্দ, নাক হচ্ছে তৎসম শব্দ, নাসিকা। একবার বোঝাই যে কি জিনিস হলো, দেখো নাসিকা, নাসিকা হচ্ছে তৎসম, তৎসম শব্দ, নাসিকা হচ্ছে তৎসম শব্দ, আর হচ্ছে আর নাক, নাক হচ্ছে তদ্ভব, তদ্ভব, নাক হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে বোঝা গেল, ঠিক একদম ঠিক ধরেছ। হস্ত হচ্ছে তৎসম শব্দ, হাত হচ্ছে তদ্ভব শব্দ, একদম ঠিক বলেছো, ঠিক আছে। তো এইভাবে এভাবে কিন্তু হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে হলো। যেমন ধরো না, আর একটা গর্দন আছে, তো গর্দন, গর্দন, গর্দন যেমন বলেছিলাম, গর্দন, এগুলো হচ্ছে কি তদ্ভব শব্দ। আচ্ছা, তাহলে এবার বুঝে গেল। তাহলে সংস্কৃত থেকে দুই প্রকার শব্দ, যেটা তৎসম শব্দ এক প্রকার হয়ে গেল, তদ্ভব হয়ে গেল। এবার দেশজ শব্দ, দেশজ শব্দ কথাটি বুঝতে পারছো, একদম পাতি দেশীয় শব্দকে দেশজ শব্দ বলা হয়, বিদেশ থেকে আগত শব্দকে বিদেশজাত শব্দ বলা হয়, হয়েছে না? তো চলো আমি উদাহরণ একে দিই, কিছু উদাহরণ যদি তোমার উদাহরণগুলো লিখে রাখতে হবে, কারণ আমি কেন বলি, কারণ এমসিকিউ আকারে আমি প্রশ্নগুলো তোমাকে দেখাবো যখন, তখন তোমার আরো বেশি অভিজ্ঞতা কাজে লাগবে। তোমরা আমাদের ক্লাসের নীতি জানো যে প্রথমত তোমাকে আমরা ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো কি আছে, তারপরে এই বেশি বেশি এমসিকিউ আকারে দিয়ে তোমার কনফিউজ দূর করে দেবো। देखो देशज शब्द, जिन शब्दों का जन्म एक अंचल विशेष में होता है, অর্থাৎ দেশ থেকে উৎপন্ন বা নিজস্ব লোকালয়ে উৎপন্ন শব্দকে দেশজ শব্দ বলা হয়। যেমন লোটা, 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 লতা, খিড়কি, হ্যাঁ, এগুলো হচ্ছে দেশজ শব্দ। এবার বিদেশি শব্দ দেখো, বিদেশি শব্দ अंग्रेजी, হ্যাঁ দেখো ইংরেজ, হ্যাঁ পূর্ণকালী, ফার্সি, আরবি, হ্যাঁ উর্দু, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিদেশ থেকে আদর্শ বিদেশি শব্দকে বলা হয়। আর যেমন দেখো কিতাব, কিতাব, আলপিন, হ্যাঁ ক্রিকেট, আলমারি, ঠিক আছে না, ফুটবল, যেমন ক্রিকেট ইংরেজিতে ইংরেজ থেকে এসেছে, ইংরেজ থেকে এসেছে। তো এগুলো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে বিদেশি শব্দগুলি কোথা থেকে এসেছে, সেগুলো জানা দরকার। আমরা কিছু বিদেশি শব্দ লিখে তোমাকে দেবো, তাহলে তুমি এগুলো স্ক্রিনশট মেরে নিয়ে টুকে নাও। যে সংকর শব্দ, সংকর বলতে মিশ্রিত শব্দ, দুটি শব্দের মিশ্রণ হলে, ধরো দেশ বিদেশি শব্দের মিশ্রণ হলে সংকর শব্দ বলা হয়। যেমন ধরো না রেল গাড়ি, রেল গাড়ি, রেল শব্দটি, রেল শব্দটি ইংরেজি শব্দ এবং গাড়ি শব্দটি হচ্ছে হিন্দি শব্দ, অর্থাৎ রেল গাড়ি, অর্থাৎ দুটি 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 শব্দের মিশ্রণ, দুটি শব্দের প্রকারের মিশ্রণকে সংকর শব্দ বলা হয়। যেমন টিকিট ঘর, টিকিট হচ্ছে ইংরেজি শব্দ, ঘর হচ্ছে হিন্দি শব্দ, টিকিট ঘর, ঠিক আছে না? তো এবার এইরকম তোমাকে বুঝতে পারছো সংকর শব্দ। আচ্ছা, রূঢ় শব্দ কাকে বলা হয়?
রুট শব্দ বলতে শব্দকে মৌলিক শব্দ এবং যৌগিক শব্দ হিসেবে ব্যবহার করা যায়। দেখো এখানে লেখা আছে যে শব্দের রচনা অনুযায়ী বা লিখিত রূপ হিসাবে বা বানাবাট হিসাবে শব্দকে দুই প্রকারে ভাগ করা যায়। এক মৌলিক শব্দ অর্থাৎ রুট শব্দ, যে শব্দ অর্থ কি হচ্ছে পরম্পরা হতে হয়, অনেকদিন থেকে অর্থ হয়, সার্থক অর্থ, যার কোনো ভাঙা যায় না, যার কোনো একটাই অর্থ বোঝায়, তাকে রুট শব্দ বলা হয়। যেমন গঙ্গা, দেখো গঙ্গা অনেকদিন ধরে আছে, ঘর, দেব, এদের একটাই মানে, ঠিক আছে। যে শব্দটি অনেক দিন ধরে আছে, যে শব্দের দ্বিতীয় কোনো মানে নেই, যে শব্দটি পিওর একটি শব্দ, তাকে রুট শব্দ বলা হয়, হ্যাঁ, বা পুরাতন শব্দ অনেকে বলে। আর যৌগিক শব্দ, যে শব্দকে একাধিক রুট শব্দ কি, দেখো অনেকগুলি রুট শব্দ অর্থাৎ মৌলিক শব্দ যোগ করে উৎপন্ন হয়, ঠিক আছে। উপসর্গ বা প্রত্যয় যোগ করা হয়। উপসর্গ প্রত্যয়টা কি আমি পরবর্তীকালে শিখবো সেগুলো। যেমন বিদ্যালয়, দেখো এখানে লেখা আছে বিদ্যালয়, যেমন বিদ্যালয়, দেখো এখানে একটু ভালো করে দেখাই, যৌগিক শব্দ। বিদ্যালয়, দেবালয়, দেবের আলয়, অর্থাৎ দেব যোগ আলয়, অর্থাৎ দেবটা হচ্ছে আমাদের কি শব্দ, রুট শব্দ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার 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 আশা করি বুঝে গেছো। তাহলে আমরা শব্দ প্রকার ভেদগুলি আমি একটু ভালো করে যদি দেখাই, তাহলে ভালো করে দেখো। আমরা শিখলাম তৎসম শব্দ, যে শব্দ সরাসরি সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে তাকে তৎসম শব্দ বলা হয়। যে শব্দ সংস্কৃত থেকে এসেছে বটে, কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন রূপ গ্রহণ করেছে, তাকে তদ্ভব শব্দ বলা হয়। যে শব্দ লোকালয় অর্থাৎ লোকাল থেকে তৈরি হয়েছে, তাকে বলা হয় দেশজ শব্দ বা দেশ থেকে তৈরি হয়েছে। যে শব্দ বিদেশ থেকে আগত, তাকে বিদেশজাত শব্দ বলা হয়। সংকর শব্দ, যে শব্দ দুটি প্রকারের মিশ্রণ, যেমন দুটি প্রকারের মিশ্রণ, টিকিট ঘর, সেই শব্দকে, বা রেলগাড়ি, সেই যে সংকর শব্দ বলা হয়। রুট শব্দ বলতে মৌলিক শব্দ বলা হয়, যে শব্দকে ভাঙা যায় না, যে শব্দের একটাই অর্থ আছে, বা যে শব্দ অনেক দিন ধরে চলে আসছে, তাকে রুট শব্দ বলা হয়। যৌগিক শব্দ, কতগুলি রুট শব্দের যোগফল, তাকে যৌগিক শব্দ বলা হয়। আচ্ছা, এবার আধার পাত দেখো, একার্থী একটা অর্থ, অনেকার্থী মানে অনেকগুলো অর্থ, বিলোম মানে বিপরীত শব্দ, পর্যায়বাচী মানে সমান অর্থ, যুগ্ম শব্দ অনেক সময় একই শব্দের একই বানান একটু আলাদা হলেও একই রকম উচ্চারণ হয়, কিন্তু দুটো মানে হয়। যেমন আমরা ইংরেজিতে ঘর এবং ঘর, হ্যাঁ, বলছে নিড়, হ্যাঁ, এই শব্দগুলি বোঝা যায়, ঠিক আছে। তো এই আমি কিন্তু তোমাকে আজকে বুঝিয়ে দিলাম যে শব্দগুলি কি। চলো আরো কিছু, আশা করব এই ছোট্ট ক্লাসটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানবে। আচ্ছা, আমরা দেখলাম যে আমরা এখানে দেখেছি একটা সুন্দর, আচ্ছা তুমি দেখো, তোমরা যদি প্রশ্নগুলো একবার ভালো করে বোঝো, যে অক্ষর কাকে বলে, অক্ষর কিসে कहते हैं, वो ध्वनि या ध्वनि समूह जिसके उच्चारण एक श्वास प्रयोग में होती है, অর্থাৎ একটি শ্বাস নেওয়ার সাথে সাথে যে ধ্বনিকে উচ্চারণ করা তাকে অক্ষর বলা হয়। প্রশ্ন, শব্দ কিসে कहते हैं, শব্দ অনেকগুলি অক্ষর মিলিয়ে সার্থক উচ্চারণ হলেই তাকে শব্দ বলা হয়। रूट शब्द काके बोले, जो शब्द के अर्थ विशेष वस्तु या विशेष के लिए प्रयुक्त हो जाती है, अपने मूल रूप ব্যবহার में लाया जाती है, অর্থাৎ মূল রূপ থাকে, তার একটাই অর্থ বোঝায় বা বিশেষ কোনো বস্তু বোঝায়, তাকে রুট শব্দ বলা হয়। আচ্ছা, যৌগিক শব্দ, অনেকগুলি রুট শব্দ মিলে যৌগিক শব্দ হয়। প্রশ্ন, যৌগরূপ কাকে বলে, ঠিক আছে, এরা দেখেছি। সমাস রূপ, এগুলো দেখতে হবে, তৎসম শব্দ। আচ্ছা, এবার শব্দের অর্থ, এবার বিকার, এবার শব্দ সব থেকে ইম্পর্টেন্ট যে ভাগটি সেটি তোমাদেরকে জানতে হবে। ইয়েস, শব্দ বিভিন্ন প্রকার হয়। এবার শব্দের লেখার সময়, ব্যবহার করার সময় বিভিন্ন ভাগে ব্যবহার করা হয়, সেই ভাগগুলি তোমাকে ভীষণভাবে জরুরি। ইয়েস, একদম। ব্যবহারিক প্রকার আধার पर, এবার কতগুলি শব্দ বিভিন্নভাবে ব্যবহার করা হয় তোমরা শিখেছো। সবকে নিম্নলিখিত 8 ভেদ হে, এই যে ব্যবহারিক প্রকার আধার पर, শব্দ ভালো করে বুঝি, উৎপত্তি স্থলে হিসাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। এক, তৎসম তদ্ভব বা দেশি বিদেশি, হয়ে গেল। আচ্ছা, এরপরে তুমি বলতে পারো যে কি, যে লিখিত আকারে শব্দ দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক, যৌগিক, ঠিক আছে। এবার ব্যবহারিক দিক থেকে শব্দকে 8 ভাগে ভাগ করা যায়। এই 8 ভাগটি প্রত্যেকটা ভাগকে আমাদেরকে জানা দরকার, ঠিক আছে। তোমাদের আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিই, দেখো স্ক্রিনশট নিয়ে নাও। এই যে 8 ভাগে
সংজ্ঞা, সর্বনাম, তোমরা নিশ্চয়ই শুনেছ নাউন, প্রোনাউন, ভার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। নাউন, প্রোনাউন, হ্যাঁ, বিশেষণ, ক্রিয়া, হ্যাঁ, সমুচ্চবোধক, ক্রিয়া বিশেষক, হ্যাঁ, সম্বন্ধবোধক, বিষম্য দ্বিবোধক। তো এই সমস্তগুলি আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। দেখো এগুলি গভীরে জানার তোমার দরকার নেই। আবারও বলছি, দেখো হিন্দি তোমার গভীরে শেখার দরকার নেই, কারণ তুমি ওগুলো অত বেশি বুঝতে পারবে না। আজকে যে বিষয়গুলি আমরা শিখলাম, খুব অল্প একটু বিষয় শিখলাম, আশা করব তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো আমি প্রতিদিনই বলেছি আমি অল্প করে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে এই বিষয়গুলি প্রত্যেকটা ডেফিনেশন এবং উদাহরণ শিখেছি। আমরা পরবর্তীতে আরও এই ক্লাসটা নিয়ে 2 দিন ক্লাস দেবো, তারপরে এমসিকিউ শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা যারা আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাইছো তারা তাড়াতাড়ি যোগাযোগ করো এবং চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে।